উত্তর কলকাতার বিখ্যাত হোটেল কোহিনুরে আজ চাঁদের হাট বসেছে। এক বিশাল গ্র্যান্ড পার্টির আয়োজন করেছেন অভিনেতা রিয়ান সেন। নাচা গানা খানা পিনা সব মিলিয়ে এক এলাহি আয়োজন। সেই পার্টিতে উপস্থিত রয়েছেন টলিউডের প্রায় সমস্ত প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। তার নিজের ইউটিউব চ্যানেল অক্সিজেনের সাকসেস পার্টি চলছে। পার্টির সব কিছু দেখাশোনার দায়িত্বে আছেন অভিনেতার ম্যানেজার বিষ্টুপদ চৌধুরী। বিষ্টুদার তীক্ষ্ণ নজর সকলের উপর আছে যাতে কারুর কোনো অসুবিধে না হয়। অনেক ক্যামেরার ফ্ল্যাশলাইট আর রিপোর্টারদের বুমের সামনে দাঁড়িয়ে রিয়ানবাবু বললেন, এই লেখালেখিটা আমার জন্মগত, বুঝলেন। আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি। তবে হ্যাঁ, আমার লেখাগুলো সেভাবে প্রকাশ করা হয়ে ওঠেনি। এই অক্সিজেন চ্যানেলের মাধ্যমেই আমার লেখাগুলো প্রকাশ পাচ্ছে। আর শ্রোতারা যা রেসপন্স দিচ্ছেন, ওহ, আমি অভিভূত। আশা করি পরবর্তীকালে আমার সাবস্ক্রাইবার সংখ্যা আরো অনেক বাড়বে। আপনারা পার্টিটা খুব ভালো করে এনজয় করুন। হ্যাঁ, নমস্কার। সাকসেস, সত্যি এক বড় সাকসেস। এক আনকোড়া অজানা পার্শ্ব চরিত্রাভিনেতার পক্ষে এক ইউটিউব চ্যানেল লঞ্চ এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 10 লাখ। এটা সত্যি এক বড় সাকসেস। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দিলেন প্রসেনদা। প্রসেনদা মানে প্রসেন চ্যাটার্জি, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার। লম্বা পেটানো চেহারা, টিকলো নাক আর বুদ্ধিদীপ্ত দুটি চোখ। দরজায় দাঁড়িয়ে একজন বয়স্ক ভদ্রলোক। তাকে ভেতরে আসতে বললেন প্রসেনদা। বাবা, আমার ছেলে, বাবা, আমার ছেলে দীপু আজ 10 দিন হয়ে গেল, এখনো অবধি ঘরে ফেরেনি একদিনও। তুমি একটু দেখো না বাবা, কোথায় আছে, কি করছে, কোনো খবর নেই। ফোনও সুইচ অফ করে রেখেছে, আমরাও কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। তুমি একটু দেখো না বাবা। আমি থানাতেও গিয়েছিলাম, ওরাও কোনো উত্তর দিতে পারেনি। 3-4 দিন ধরে থানায় ঘুরছি, ছবি দিয়েছি, মিসিং ডায়েরিও করেছি, তবুও কিছু বলতে পারছে না বাবা। তোমাকে একটু দেখতে হবে বাবা। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। একটু দেখো বাবা, দেখো, একটু দেখো। আমি তো তোমার বাবার মতো, বলো, তুমি আমার ছেলের মতো। একটু না দেখলে কি করে হবে বলো বাবা। একটু দেখো, দেখো বাবা, দেখো। প্রত্যুত্তরে প্রসেনদা বললেন, ঠিক আছে কাকু, আপনি এখন যান, আমি দেখছি কতটা কি করতে পারি। ঠিক আছে বাবা, আমি তবে আজ আসি। ভদ্রলোক চলে যাবার পর একটা সিগারেট ধরিয়ে প্রসেনদা ভাবতে লাগলো, দীপু তো আমার কলেজেরই জুনিয়র ছিল। খুব মেধাবী ছেলে ছিল দীপু। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ডিবেট কম্পিটিশন আর লেখালেখিতেও ও খুব ভালো ছিল। এরকম ছেলে কি সুইসাইড করবে? না, সুইসাইড করা ছেলেও নয়। তাহলে সে গেল কোথায়? কোথায় যেতে পারে দীপু? ঠিক আছে, একবার পান্ডেকে ফোন করে দেখি। এরপর নিজের মোবাইল থেকে ইন্সপেক্টর পান্ডেকে ফোন করলেন প্রসেনদা। হ্যালো, ইন্সপেক্টর পান্ডে বলছেন? Yes, speaking. Who's this? I am Prosen Chatterjee from Crime Branch. Yes, sir. বলুন। দীপেশ চক্রবর্তীর কেসটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আপনার সাথে। ওকে স্যার, বলুন। আমি থানায় আসছি, আপনি থাকুন। ওকে, আপনি আসুন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মে আই কাম ইন? ইয়েস, কামিং। ও স্যার, আচ্ছা বসুন। মিস্টার পান্ডে, দীপেশ চক্রবর্তীর কেসটার ব্যাপারে কতদূর আপনি এগিয়েছেন? কেসটার প্রোগ্রেস কতদূর? দেখুন স্যার, কেসটা একটু জটিল, কারণ মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে দেখা গেছে যে লাস্ট লোকেশন হচ্ছে হাওড়া ব্রিজ। অর্থাৎ
হাওড়া ব্রিজ থেকে মোবাইলটা কেউ গঙ্গায় ফেলে দিয়েছে। ও আই সি, দ্যাট মিন কিডন্যাপিং। ইয়েস স্যার। আচ্ছা, সুইসাইড নয় তো? না স্যার, সিসিটিভি ফুটেজে কেউ গঙ্গায় ঝাঁপ দিয়েছে এইরকম কোনো ছবি নেই। ওকে, থ্যাংক ইউ মিস্টার পান্ডে। প্রসেনদা এরপর দীপুর বাড়ি যায়। আচ্ছা কাকু, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এলাম। হ্যাঁ বাবা, বলো না, বলো কি জানতে চাও বলো। আচ্ছা, ওর কি কোনো প্রেমিকা ছিল? না না, ও সবসময় পড়াশোনা আর নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতো। আচ্ছা, ও কি কোনো কারণে হতাশায় ভুগছিল? না বাবা, বরং নিখোঁজ হওয়ার একদিন আগে পর্যন্ত ও বলতো, বাবা সব প্রবলেম সলভ, আমরা এবার বড় লোক হব, তোমাকে আর সেলাই করে খেতে হবে না। আমি জিজ্ঞাসা করতাম, কেন রে, তুই কি কোনো চাকরি পেয়েছিস নাকি? ও বলতো, তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি সব সামলে দেবো, লাখ লাখ টাকা আসবে বাবা, লাখ লাখ টাকা। টাকা? স্ট্রেঞ্জ। আচ্ছা, ও কি কোনো লোকের নাম বলতো? সেরকম কোনো লোকের নাম বলতো না, তবে হ্যাঁ, শেষের দিকে মোহন সিং নামকে একজনকে ফোন করতে শুনেছি। কে মোহন সিং? চেনেন নাকি আপনি এই নামে কাউকে? না বাবা, আমার ছেলে চিরকালই মুখ চোরা, ও সবকিছু নিজের মধ্যে রেখে দিতেই পছন্দ করে, হাজার প্রশ্ন করলেও একটা কথা বলাতে পারি না। আচ্ছা কাকু, আমি ওর ঘরটা একটু দেখবো। হ্যাঁ নিশ্চয়ই, দেখো। প্রসেনদা দীপুর ঘরটা ভালো করে দেখতে লাগে। প্রচুর বইপত্র, কাগজ, লিটল ম্যাগাজিন এসব ছড়ানো ছেটানো রয়েছে। তার মধ্যেই সেরা 10 নামে এক ডায়েরি, যেটা প্রসেনদার দৃষ্টি আকর্ষণ করলো, এবং প্রসেনদা তার সাথে ওই ডায়েরিটা রেখে দিল। ফেরার সময় বলল, আচ্ছা কাকু, ও কি কোথাও চাকরি বাকরির চেষ্টা করছিল? না বাবা, কলেজ পাস করার পরও বলেই দিয়েছিল জীবনের লেখকই হতে চায়। 10টা 5টার চাকরি ওর ঠিক পছন্দ না। ওর নিজের লেখা নিয়ে বিভিন্ন প্রকাশকের কাছে বারবার তদবির করে বেড়াতো বই প্রকাশের জন্য, কিন্তু সে একটা লেখাও তো ছাপা হলো না। সেই সৌভাগ্য আর হলো কই? ঠিক আছে কাকু, আজ আমি যাচ্ছি, তবে আমি কথা দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে দীপুকে আমি খুঁজে বের করবই। রাত্রে একা বসে বসে প্রসেনদা ভাবতে লাগলো, কি হতে পারে দীপু? ওর কি কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার হলো, নাকি ও স্বেচ্ছায় দিল্লি বা মুম্বাই চলে গেল ভাগ্য ফেরানোর জন্য? আর এই মোহন সিং লোকটাই বা কি? কি সম্পর্ক তার সাথে ওর? এটা কি খুন না আত্মহত্যা? সব চিন্তা ভাবনা মাথা গুলিয়ে যাচ্ছে। কি হতে পারে এটা? দেখি ওর ডায়েরিটাই পড়ে দেখি। এরপর কফি খেতে খেতে ডায়েরির পাতা উল্টাতে লাগলেন প্রসেনদা। তারপর পুরো ডায়েরিটা পড়া শেষ করে প্রসেনদা বললেন, ওহ, অসাধারণ! এত সুন্দর থ্রিলার যে লিখতে পারে সে কখনোই সুসাইড করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। মোহন সিং কে জানতে পারলেই এই রহস্য ভেদ করা সম্ভব। পরদিন সকালে প্রসেনদা দীপুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ও দীপু যাদের টিউশন পড়াতো তাদের সকলের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু মোহন সিং নামে কোনো ব্যক্তির কোনো খবর সে পায় না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর হতাশ হয়ে পড়েন প্রসেনদা। ভাবতে থাকেন যে ক্রাইম ব্রাঞ্চে চাকরি করা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। অপরাধীকে খুঁজে বার করা মোটেই সোজা কাজ নয়, কিন্তু এই চ্যালেঞ্জটাই তো প্রসেনদার কাছে মোটিভেশন। এই চ্যালেঞ্জের জন্যই প্রসেনদা আর 5টা 10টা 5টা চাকরি ছেড়ে এই ক্রাইম ব্রাঞ্চে জয়েন করে। তাই প্রসেনদা হতাশ না হয়ে ডায়েরির পাতায় পুরো ঘটনা আবার পুনর্নির্মাণ করতে থাকে, এবং পুনর্নির্মাণ করতে গিয়ে দেখে যে মোবাইল ট্র্যাকিং হিস্ট্রিতে লাস্ট লোকেশন হাওড়া ব্রিজ দেখালেও তার আগের লোকেশন দেখাচ্ছে কফি হাউস। অর্থাৎ নিখোঁজ হওয়ার দিন সকাল 11টা থেকে 3টে অবধি দীপু কফি হাউসে কাটিয়েছে। আনন্দে লাফিয়ে ওঠে প্রসেনদা। এতক্ষণ পরে এই ঘটনা একটা পজিটিভ ক্লু সে পেয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, অপরাধীকে খুঁজে বের করা এখন শুধু সময় অপেক্ষা। পরদিন প্রসেনদা কফি হাউস চত্বরের প্রায় সমস্ত সিসিটিভি ফুটেজ খুব ভালো করে ফলো করে, এবং সেখানে দেখা যায় দীপু ও এক অজ্ঞাত পরিচয়ের ভদ্রলোক
নিখোঁজ হওয়ার দিন 7 আগে থেকে প্রায় প্রতিদিন 2-3 ঘন্টা করে কফি হাউসে কাটিয়েছে এবং শেষ দিন অর্থাৎ নিখোঁজ হওয়ার দিন একটা ডায়েরি, যে ডায়েরি কফি হাউসে প্রবেশের সময় দীপুর হাতে ছিল এবং ফেরার সময় সেই লাল ডায়েরি যায় সেই দ্বিতীয় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির হাতে। অর্থাৎ ডায়েরি এবং ডায়েরির বিনিময়ে অর্থ, এই দুয়ের জন্যই কি অন্তরালে যেতে হয়েছে দীপুকে, ভাবতে থাকে প্রসেনদা। আর প্রসেনদা অ্যাজিউম করে এই অজ্ঞাত পরিচয়ের দ্বিতীয় ভদ্রলোকই মোহন সিং। এই দিনই প্রসেনদা এই কেসের সেকেন্ড ক্লু পায়, সেটি হলো এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবি। কিন্তু একে দেখে প্রসেনদা চিনতে পারে না কে এই ব্যক্তি, তার পরিচয় সে পায় না। তাই সে ওই ব্যক্তির ছবি ওই এলাকার সমস্ত থানায় পাঠায়, কিন্তু কোনো থানাই সেই ব্যক্তিকে চিনতে পারে না। তাদের অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্টের হিস্ট্রিতে এই ব্যক্তির ছবি নেই। সন্ধ্যেবেলা কফি খেতে খেতে প্রসেনদা ভাবতে থাকে যে এই দ্বিতীয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কে, এর নাম কি মোহন সিং নাকি অন্য কেউ। যতক্ষণ না এই দ্বিতীয় ব্যক্তির আইডেন্টিফিকেশন পাওয়া যাচ্ছে ততক্ষণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয়। ওদিকে আজকে দ্বিতীয় দিন শেষ। দীপুর বাবাকে যে প্রতিশ্রুতি প্রসেনদা দিয়েছিল 3 দিনের মধ্যে দীপুকে খুঁজে দেওয়ার, তার জন্য আর একটি মাত্র দিন প্রসেনদার হাতে আছে। আজ রোববার, আজ দীপুকে খুঁজে দেওয়ার দিন। কিন্তু প্রসেনদার কাছে এই রহস্য এখনো দুর্ভেদ্য। ব্রেকফাস্ট সেরে প্রসেনদা রায়ান সেনের অক্সিজেন চ্যানেলের আজকের গল্প শুনতে থাকে। আজকে রাতের রজনীগন্ধা নামে একটি গল্পের প্রিমিয়ার হচ্ছে সেই চ্যানেলে। অনেকেই সেই গল্প শুনছে। প্রসেনদাও কানে হেডফোন দিয়ে সেই গল্প শুনতে থাকে। গল্প শোনার পর প্রসেনদার চোখ চকচক করে ওঠে। যে রহস্য কিছুক্ষণ আগে অবধি তার কাছে দুর্ভেদ্য ছিল, সেই রহস্যের জোট সে অনেকটাই খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে সে তার মোবাইল নিয়ে ফোন করেন রায়ান সেনকে। হ্যালো, মিস্টার সেন, I am Prosen Chatterjee from Crime Branch. দীপেশ চক্রবর্তী নিখোঁজের ব্যাপারে আপনাকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। আপনি বাড়িতেই থাকুন, আমি আপনার বাড়ি আসছি। এরপর প্রসেনদা ইন্সপেক্টর পান্ডেকে ফোনে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সোজা তার নিজের সাদা স্করপিও গাড়ি করে রায়ান সেনের বাড়িতে এসে হাজির হন এবং রায়ান সেনকে বলেন, মিস্টার সেন, চলুন একটু থানায় চলুন, আপনার সাথে কিছু কথা আছে। এই বলে সে রায়ান সেনকে নিয়ে থানায় আসেন এবং থানায় এসে দেখেন অলরেডি সেই অজ্ঞাত পরিচয়ের লোকটি এবং দীপু থানায় বসে আছে। প্রসেনদা বলেন, সাবাস ইন্সপেক্টর পান্ডে, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। কি মিস্টার সেন, আপনার সব চালাকি শেষ। আপনার অক্সিজেন চ্যানেলে গল্প শোনার পরই আমি বুঝতে পারি যে গল্পের নাম আর ক্যারেক্টারের নাম আলাদা হলেও গল্পের মূল বিষয়বস্তু দীপুরই লেখা। দীপুকে কিডন্যাপ করার মোটিভটাও আমার কাছে পরিষ্কার হয়ে যায়, কারণ দীপু যা গল্প লিখবে আপনি তার গল্পগুলোই অক্সিজেন চ্যানেলের মাধ্যমে লোকেদের শোনাবেন, আর যেহেতু গল্পগুলো অসাধারণ আপনার চ্যানেলের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকবে আর ততই আপনি টাকা কামাতে থাকবেন। তাই আপনার ম্যানেজারকে দিয়ে মঙ্গল সিং সাজিয়ে আপনার এই কিডন্যাপিংয়ের শখ। যান, এবার জেলে যান, বাদবাকি গল্পগুলো জেল থেকে শোনাবেন। চলো দীপু, তোমার বাবাকে আমি কথা দিয়েছি আজকের মধ্যে আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। চলো তোমার বাড়ি পৌঁছে দিই।